যতন লামচক সহ রাজধানী খুব চ্যানেল দেখিয়াই মুখে দবিন চমপ্রিংসে মিজোরাম আসাম ত্রিপুরা মণিপুর ইন্ডিয়ান ভাতার তনাই বাংলাদেশ সেক্টর তিনি নাম বুসকম খুপতা তুই বিমন খনায়ে নাইলেগ্রানা ব্রহ্মনাউন জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম नि एक्स मिनिस्टर एमपी बं काउ साख्लायक नारेहा प्रेस मिट गया मियाखे लाइथानमा आगरतलाव आगर फापाराव ब्रां केहा थम पान्दा सिपिएम नि खे नमा जागाव जागाराव साइङे माया र हिए खे थियो लास्ट सके पाइ थमके ओरियन चमुनि ब्रांनो रिया मनबा पंदाव आपनो स्राइ खे बिखे खगजै कुमा आबरनो लुगन बिस्काव सायक नारेहा দূর থেকে দেখছেন বা আগামী দিনগুলো দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আপনারা জানেন সকলেই গত 29শে জানুয়ারি প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই সম্মেলনের পর্ব শুরু হয়েছিল। আজকে দুপুর 3 ঘটিকায় তার সেই মূল পর্ব প্রতিনিধি সম্মেলন শেষ হয়েছে। আমি সম্মেলনের সংক্রান্ত বিষয়ে যাওয়ার আগে যে এই সম্মেলন তো শুধু 3 দিন ছিল না, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমাদের এই প্রক্রিয়া শুরু হয়েছিল। আমাদের প্রথমত হলো শাখা ব্রাঞ্চ সম্মেলন 4 সহস্রাধিক, তারপর লোকাল বা অঞ্চল এটাও 3 শতাধিক, তারপর 24টা মহকুমা 8টা জেলা, এই সমস্ত স্তরে সম্মেলন করার পর আমরা এই রাজ্য সম্মেলনে উপনীত হয়েছি। আমরা আমাদের রাজ্য কমিটির তরফ থেকে এই ত্রিপুরা রাজ্যের সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই যে সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া যে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের দেশে কোনো রাজনৈতিক দলে এরকম এক্সারসাইজ হয় না। এই যে এক্সারসাইজ, এই প্রক্রিয়া, এটা শুধু আমাদের পার্টির সমর্থক সভ্য ধরদি তাদের অংশগ্রহণের মাধ্যমে এরকম সফলকাম হতে পেরেছে আমরা মনে করি না। এই রাজ্যের মানুষের তাদের নানাভাবে সমর্থন না থাকলে এবং এই সমর্থন ত্রিপুরাজ্যের গত 7 বছর ধরে চলা যে রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ, তা থেকেই জনগণের ইনভলভমেন্ট বেশি হয়েছে। কেননা এটা আমাদের সাংগঠনিক প্রক্রিয়া হলেও এই সাংগঠনিক প্রক্রিয়া ত্রিপুরাজ্যের মানুষের জীবন জীবিকা, রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার যে প্রতিনিয়ত বলণ্ঠিত হচ্ছে, ক্ষত বিক্ষত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, সেই ইস্যুগুলোকে বাদ দিয়ে নয়। স্বাভাবিকভাবেই ত্রিপুরাজ্যের জনগণের এই ইস্যুগুলো গোটা দেশের চলমান রাজনৈতিক যে ঘটনাবলী তার প্রেক্ষিতে এই সম্মেলনগুলো হয়েছে। সেই কারণেই মানুষের যে ইনভলভমেন্ট আমাদের সম্মেলনের প্রতি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করা, নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে আমাদের সম্মেলনের এই বিগত কয়েক মাসে, সেই সময়টা আমাদের পাশে দাঁড়ানো, যে জনগণ এতে ইনভলভ এই কারণেই বেশি হয়েছে, এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। দ্বিতীয়, আমরা আরো গভীরভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি গত পরশুদিন 29শে জানুয়ারি যে আমাদের প্রকাশ্য সমাবেশ হলো,
এই সমাবেশ হ্যাঁ নিশ্চয়ই আমাদের পার্টির উদ্যোগে হয়েছে, কিন্তু এই সমাবেশ এটা এই রাজ্যের মেহনতি মানুষের, এটা জনগণের সমাবেশ। আমাদের এই কর্মসূচিকে বানচাল করার জন্য শাসক দল এহেন কোনো ষড়যন্ত্র বাদ রাখিনি, এহেন কোনো বাধা বিপত্তি সৃষ্টি করার তাদের অপচেষ্টা এটা থেকে বিরত থাকেনি। কি সরকারি দপ্তরের তরফ থেকে, কি তাদের পার্টি বা রাজনৈতিক দিক থেকে, সবটাই রাজনৈতিক অবশ্যই। প্রথমত এই যে ভেন্যু, এটা বারবারই আপনাদেরকেও জানানো হয়েছে, আপনারাও এই বিষয়টা তুলে ধরেছেন। আপনাদের প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা যে সঠিকভাবেই আপনারা এগুলো উল্লেখ করেছেন যে 26শে ডিসেম্বর আমরা এই স্বামী বিবেকানন্দ মার্চ চেয়েছি। তখন স্পোর্টস কাউন্সিল স্পষ্টভাবে আমাদের বলেন কোনো রাজনৈতিক দলের বা কোনো সরকারি দপ্তরে কোনো প্রোগ্রাম সেখানে নেই, আপনারা পেয়ে যাবেন। কিন্তু হঠাৎ করে এক সপ্তাহ বাদে স্পোর্টস কাউন্সিল আমাদেরকে চিঠি জানিয়ে দিল, এবং এই চিঠির মধ্যেই যে এই চক্রান্তের যে নমুনা এটা প্রকাশ হয়ে যায় যে সম্ভবত আপনাদেরকে মার্চ সেদিন দেওয়া নাও যেতে পারে। এটা কেমন তোর কথা? আমরাই শতপ্রণোদিত হয়ে খুঁজছিলাম কেন বলছে, এবং জানতে পারলাম যে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তারা এটা মেলা করবে। হ্যাঁ, গভর্নমেন্ট মেলা করতেই পারে। তো সঙ্গে সঙ্গেই আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মিনিস্টার ইনচার্জ হলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি প্রশাসনের শীর্ষ ব্যক্তি, দলেরও শীর্ষ ব্যক্তি, কাজে তার কাছে তো যেতে হবে। আমরা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সচিবের সাথে কথা বললাম। আমি নিজেই, সচিব বললেন স্যার মুখ্যমন্ত্রী তারিখ দিয়েছেন, আমার পক্ষে তো সম্ভব না, আপনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলুন। ভদ্রলোক যা তিনি আমলা মানুষ, তার কোনো এই ব্যাপারে কারোর পক্ষে দাঁড়ানোর এইসব প্রশ্নের উঠে না, সরলভাবে জানিয়েছেন আমাকে। সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা যোগাযোগ করলাম। এই যে মেলা, এটা তো এমন কোনো মেলা না, আপনি দুদিন হয়তো এগিয়ে আনতে পারেন, দুদিন পিছুতেও পারেন। এবং আমাকে বললেন ঠিক আছে আমি দেখছি, কারণ স্বাভাবিক মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে তাৎক্ষণিকভাবে এই তারিখ সম্পর্কে মনে থাকার কথা নয়, আমি দেখে আপনাকে বলবো, আমি নিজে জানাবো। একদিন অপেক্ষা করলাম, দুদিন করলাম, 3 দিন করলাম। ইত্যবসরে বিধানসভার অধিবেশন শুরু হয়েছিল 10ই জানুয়ারি, সেখানেও বললাম, আবার আমাকে বললেন যে ঠিক আছে আমি দেখছি। তো এমনভাবে হলো যে না, বোধহয় তিনি বিষয়টা ভাবছেন, এবং আমাকে কথায় কথায় বললেনও, আপনারা তো 29 তারিখে আমি দেখেছি, কারণ আমাদের পত্রিকাতে বেরিয়েছিল এটা। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর ফোনটা আসে না, দপ্তর থেকে কোনো বার্তা আসে না। এদিকে ওই মেলারও প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে না, সেটা একটা অন্যরকম হয়ে যাচ্ছে। তারপর বিকল্প প্রস্তাব দিলাম, ঠিক আছে যেহেতু এটা হচ্ছে না, উমাকান্ত ময়দানের এই উমাকান্ত স্কুলের সামনের প্রাঙ্গণটা দিন। আমাদের উমাকান্ত প্রাঙ্গণ যাওয়ার উদ্দেশ্য ছিল না, কারণ সেদিন
বুধবার 29 তারিখ আমরা জানি, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলি, এটাও বলি যে আমাদের কিন্তু এই স্কুল খোলার দিন এটা চাওয়ার কোনো ইয়ে ছিল না, কিন্তু কি করা যাবে, আপনারা ওখান থেকে সরাচ্ছেন না। এবারও মুখ্যমন্ত্রী বলেন ঠিক আছে আপনাকে আমি জানাবো, অর্থাৎ আমি দেখছি। কিন্তু হঠাৎ দেখলাম একদিন সংবাদ মাধ্যম যখন জিজ্ঞেস করেন ওনাকে, উনি বলছেন যে স্কুল খোলার দিন কিভাবে দেওয়া যাবে। 2023 ইংরাজির 12ই জানুয়ারি বৃহস্পতিবার, আমরা চেয়েছি বুধবার। 12ই জানুয়ারি 2023 ইংরাজি বৃহস্পতিবার, সেদিন জগৎ প্রসাদ নাড্ডাকে এনে এই মুখ্যমন্ত্রী সেখানে জনসভা করেছেন। সেদিনও স্কুল খোলা ছিল। উল্টো বললেন কি, সিপিআইএম অস্থিরতা সৃষ্টি করার জন্য এসব করছে, নিজেদের অস্তিত্ব জানানোর জন্য এসব করছে, দূরবীন দিয়ে দেখা যায় না। অর্থাৎ তারা আবার জনসভা করবে কি, কেন এত বড় মাঠ লাগবে, এরকম যেমন যে কোনো একটা চমনি করে দিতে পারে। একটা রাজনৈতিক দল তারা জনসভা করবে, এটা যদি আগের দিন অবধিও যদি কোন জায়গায় জনসভা করব, আপনারাও লিখেছেন বারবার, কি ধরনের অস্থিরতা আমাদের সমর্থকদের কাছে, কোথায় হবে তারা জানে না। অসংখ্য ফোন সকাল থেকে রাত্র অবধি আসছে, হবে। পুলিশ কি করবে আমরা বুঝতে পারি, আমি পুলিশদের মানে আরক্ষা প্রশাসনকে কোনো দায়ী করতে চাই না, কেননা পলিটিক্যাল এক্সিকিউটিভ দ্বারা তারা গাইডেড, তাদের পক্ষে পলিটিক্যাল এক্সিকিউটিভের আদেশ বা অনুমতি ছাড়া দেওয়া সম্ভব না। এইভাবে 28 তারিখ সকালবেলা আমরা যখন বললাম আমরা জনসভা করবই, আমরা সরকারের কাছে সমস্ত নিয়মকানুন মেনে, আইন মেনে, অগ্রিম জানিয়ে, যখন সরকার এবং শাসক দল কোনো ভূমিকা নিলেন না, আমাদের করতে হবে, কি করা যাবে, এটা একটা ষড়যন্ত্র। আর যে এই জনসভার প্রস্তুতি, সারা ত্রিপুরার লোক আসবেন, যে কিভাবে হুমকি, মানসিকভাবে মানে করা, সন্তুষ্ট করা। আর একটা কথা বলতে চাই যে এটা সে অফিসার, নতুন অফিসার, আমি ব্যক্তিগতভাবে দায়ী করি না, কিন্তু এটা আগামী দিনের জন্য খুবই বিপজ্জনক। একজন অ্যাডিশনাল এসপি আমাকে ফোন করে বলছেন, স্যার আপনারা এই রবীন্দ্রভবন প্রাঙ্গণ চেয়েছেন, এটা দেওয়া যাবে, কিন্তু আপনাকে লিখে দিতে হবে 3000 বেশি লোক হবে না। বললাম আপনার কি হুঁশ আছে? আপনাদের দয়ায় আমাদেরকে চলতে হবে, আর আপনি কার সাথে কথা বলছেন? তো কোথায় নিয়ে যাচ্ছে? অর্থাৎ শাসক দল তার রাজনৈতিক যে লালসা চরিতার্থ করার জন্য কিভাবে এরকম প্রশাসনের যে কর্তা যারা আমলা, এদেরকেও সেভাবেই এদের যে গণ্ডির বাইরে গিয়ে এরকম কথা বলার জন্য প্ররোচিত করছেন, এটা মোটেই বাঞ্ছনীয় না। তারপর 29 তারিখ জনসভা হয়েছে, 28 তারিখ সন্ধ্যায় অনুমতি এসছে, 29 তারিখ জনসভা হয়েছে আমাদের, দেখেছেন, আমি সে কথা বলবো না। এবং আমি বলবো এটা সিপিআইএমের জমায়েত না, এটা রাজ্যের বঞ্চিত, নিপীড়িত, গত 7 বছর ধরে প্রতি পদে পদে যারা আক্রান্ত,
সেই অংশের মানুষের জমায়েত। তা না হলে পরে এইভাবে গাড়ি বন্ধ করে দিয়েছে। ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, যে সকালবেলা ট্রেন ধরতে গেলে পরে অটো দিয়ে আসতে হয়, টমটম দিয়ে আসতে হয়, বন্ধ করে দিয়েছে। দুপুর 12টা অবধি অটো চালানো যাবে না, টমটম চালানো যাবে না। গন্ডাছড়া থেকে, করবুক থেকে গাড়ি এসছে, অমরপুরে হঠাৎ করে স্ট্রাইক ডেকে দিয়েছে, গাড়ি চলবে না দুপুর 12টা অবধি। আর বহু এরকম বড় গাড়ি, ছোট গাড়ি, হ্যাঁ, উদয়পুরও হয়েছে, এগুলোর বুকিং নিয়েছে মালিকরা। তারাও ক্ষুব্ধ, কারণ তারা ব্যবসা করার জন্য গাড়ি কিনেছে। যে পলিটিক্যাল পার্টি হোক তারা, বা পিকনিক পার্টি, কোন দল, কোন ধর্মের লোক, তারা বাছাই করেন না। এবং শ্রমিকরাও টমটম, অটো বা জিপ, ম্যাক্স, কোন সংগঠন তারা করে, টিএমএসইউ না বিএমএস প্রশ্ন না, তাদের কাছে তো এটা রোজগার, এদেরও রোজগারের উপরে লাথি মারল। এই জন্যই বলছি, এই জমায়েত এটা জনগণের জমায়েত। এই 7 বছরে যাদের উপরে প্রতিনিয়ত এই ঘটাচ্ছে, তার সাথে যেটা বলবো যে ভারতীয় জনতা পার্টি, তার নেতা অধিষ্ঠিত ডক্টর মানিক সাহা মহোদয় খুব ভালো ভালো কথা বলেন। আমি রাজনীতিতে হিংসার রাজনীতি বন্ধ করব, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, অবাধ গণতন্ত্রের পরিবেশ তৈরি করব না, তৈরি করেই ফেলেছে। যে ত্রিপুরাজ্য গণতন্ত্রের পবিত্র ভূমি হয়ে গেছে। কিন্তু আমি দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি, ডক্টর মানিক সাহা কিভাবে বরদোয়ালি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে নির্বাচিত হয়ে এসছেন সবাই জানে। আপনাদের ক্যামেরাতেও অনেক এগুলি রেকর্ড থাকবে। বাইরের থেকে সমস্ত গুন্ডাদের হায়ার করে নিয়ে এসে সেভাবে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন। তারপরে আবার 2023-এ কিভাবে বিজেপি সরকার এসেছে সকলে জানেন। যাই হোক, যে ডক্টর মানিক সাহার তার রাজনৈতিক যে তার ম্যাচুরিটি হচ্ছে, রাজ্যের জনগণের কাছে সত্যি সত্যি তিনি একজন, তার নামের সাথে সাযুজ্য রেখে, কারণ ডাক্তার, প্রফেসর যদি কারণ নামের সাথে যুক্ত হয়, অটোমেটিক একটু সম্ভ্রম আসে। মানিক সাহের প্রতিও আমাদের সম্ভ্রম সকলেরই হয়। আমরা মনে করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অন্তত এই সুযোগটা গ্রহণ করার মধ্য দিয়ে অতীতে তার ভূমিকা যাই থাকুক, যাই কাদা লাগুক, যাই ইয়ে হোক, অন্তত এই ঘটনায় যে এরকম সংকীর্ণ রাজনীতি না করে এটা ত্রিপুরাজ্যের রাজনীতিকে, রাজনৈতিক সংস্কৃতিকে একটা উচ্চ মার্গে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তিনি আরো বেশি অধোগতিতে গেলেন। আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল নিশ্চয়ই এগুলো উপলব্ধি করার চেষ্টা করবেন। এটা কোন দলের তার প্রভাব বৃদ্ধি, তার সুনাম এর জন্য না, এটা এই ত্রিপুরাজ্যের ভবিষ্যতের জন্য প্রয়োজন। সব রাজনৈতিক দলের তরফ থেকে এই সৌজন্যতা করা এটা হলো না। তো এইভাবে একটা জনসভাব্দী পর্ব গেছে। আর তারপর হলো আমাদের প্রতিনিধি যতন খাকসাংহা রাজধানী খুব পচিনাল নাইয়ে তংনাই রনো নাম পচিনাল নকতা আংखे সাবস্ক্রাইব খেদি হিয়ে কাবাও ফিও আক্ষেত্রে বুসকামো ভিডিও তা মাই সফিনাই।